নমস্কার, স্কিল বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা হয়তো এতক্ষণে সমস্ত খবরের চ্যানেল এবং আরও যে সমস্ত খবরের কাগজ, সোশ্যাল মিডিয়া সব জায়গায় দেখে নিয়েছেন, জেনে গেছেন যে গতকাল রাতে আমাদের ভারতবর্ষের জম্মু সেক্টরে এলওসিতে পাকিস্তানি ড্রোন অ্যাটাক হয়েছিল এবং ভারতীয় সেনাবাহিনীর পাল্টা ফায়ারিংয়ে সেই ড্রোনগুলো ওখান থেকে চলে যায়। তো এহেন অবস্থায় যেটা আমাদের জিওপলিটিক্যাল অ্যাঙ্গেল থেকে বোঝা দরকার যে ভারত প্রত্যুত্তর কিভাবে দেবে। ভারত কি শান্ত থাকবে, নাকি ভারত পাল্টা আঘাত করবে? অপারেশন সিঁদুর 2.0 হবে, নাকি তার থেকে একটু বড় কার্গিল টাইপের যুদ্ধ হবে, নাকি ভারত একেবারেই ব্যাপারটাকে হজম করে নেবে এবং অ্যাজ সাচ কোনো রিয়াকশন দেবে না? চলুন পুরো ব্যাপারটাকে জিওপলিটিক্সের অ্যাঙ্গেল থেকে বুঝতে শুরু করি, কারণ আজকের দিনের যুদ্ধ অনেক বেশি কমপ্লেক্স, তার পিছনে অনেক ক্যালকুলেশন থাকে। দেখুন, তো যে ঘটনা ঘটেছে আমরা সবাই জানি। এবার যেটা আপনাকে বুঝতে হবে যে পাকিস্তান কিন্তু ফিউচারিস্টিক ওয়ারফেয়ারের জন্য রেডি হচ্ছে এবং অনেকাংশে রেডি হয়ে গেছে। আমি যেটা সব সময় বলি, আজকের দিনের যুদ্ধ পদ্ধতি কিন্তু এক সময় ছিল তরোয়াল নিয়ে, তারপরে এসছিল কামান নিয়ে, বন্দুক নিয়ে। আজকের দিনের যুদ্ধ পদ্ধতি কিন্তু অনেক অনেক অ্যাডভান্স টেকনোলজি দিয়ে। আজকের দিনে যুদ্ধে সেনারা বর্ডারে গিয়ে সামনাসামনি গুলি করা এটা একেবারে লাস্ট অপশন। আজকের দিনের যুদ্ধ পদ্ধতিতে বড় অংশ নিচ্ছে ড্রোন, আর এরপর নেক্সট 10 বছরে যারা নেবে তারা হচ্ছে রোবট। এবার পাকিস্তান এই ব্যাপারটাকে বুঝতে পেরে তুর্কির সঙ্গে মানে তুরস্কর সঙ্গে জয়েন্টভাবে যৌথভাবে পাকিস্তানে ড্রোন তৈরি করার ফেসিলিটি শুরু করে দিয়েছে। এবার পাকিস্তান কেন ড্রোনের ওপর এত বাজি ধরছে, ভরসা রাখছে, এটা আগে আপনাকে বুঝতে হবে। প্রথম, তার কারণ 5টা সুবিধা যেটা ড্রোন দিতে পারে। নাম্বার 1, এক একটা ড্রোন তো খুব কম খরচে তৈরি হয়ে যায়। এবার কম খরচের এই জিনিসটা আপনাকে কি কি সুবিধা দেবে দেখুন। প্রথম, নাম্বার 1, পাকিস্তান বর্ডার পার করে ইজিলি বর্ডারের এপাশে কোনো নির্দিষ্ট জায়গায় যেখানে ওদের লোক আগে থেকে মজুত আছে অস্ত্র সাপ্লাই করে দিতে পারবে। করছে, ফিউচারিস্টিক নয়, শুরু হয়ে গেছে। এর জন্য পাকিস্তানের তরফ থেকে কোনো মানুষকে হেঁটে হেঁটে বর্ডার পার করে এপারে আসার দরকার নেই। অনেক সেফ গেম হয়ে গেল, কম খরচের গেম হয়ে গেল। যদি ইন্ডিয়ান আর্মি দেখতেও পায়, ড্রোনটা শুট ডাউন হবে, কোনো মানুষ মরবে না। 2, ইনফরমেশন জোগাড়। এলওসির পাশে বা এই ধরনের যেগুলো আমাদের একদম বর্ডার এরিয়ার ভিলেজ আছে, সেখানে ড্রোন পাঠিয়ে ছবি তুলে ভারতীয় আর্মির পজিশন দেখে প্রচুর স্ট্র্যাটেজিক সুবিধা পাকিস্তান আগে ভাগে পেয়ে যেতে পারে, যেটা ওদের প্ল্যানিংয়ে কাজে লাগবে। কোনো মানুষকে পাঠাতে হলো না জায়গার এই কি করে দেখার জন্য। থার্ড, রিসোর্স ড্রেন করতে পারবে ইন্ডিয়ার। যদি 5টা ড্রোনকে আমি ইন্ডিয়ান সাইডে এলওসিতে বা কাছাকাছি পাঠিয়ে দিতে পারি, ইন্ডিয়া ওই ড্রোনগুলোকে শুট ডাউন করার জন্য গুলি করবে, রিসোর্স ইউজ করবে ইন্ডিয়া। ইন্ডিয়া ওখানে নিজের ইন্টেলিজেন্স অফিসারদের বেশি করে পোস্টিং দেবে। ইন্ডিয়ার ওয়ার রুমে ইন্ডিয়ার যে টিম, সেই টিম বেশি করে অল টাইম এই আকাশে নজর রাখবে। ইন্ডিয়া সার্ভেলেন্স সিস্টেম বাড়াবে। ইন্ডিয়া পুরো ফোকাসটা দিয়ে দেবে এই 5টা ড্রোনের ওপর। আলটিমেটলি ইন্ডিয়ার অনেকটা রিসোর্স ড্রেন করে দেওয়া গেল। 4, কভার ফায়ার, যেটাকে এতদিন আমরা বলে আসতাম যে ভাই যদি তুমি সেকেন্ড গলি দিয়ে অ্যাটাক করবে তো ফার্স্ট গলিতে প্রথমে গুলি করতে শুরু করো, যাতে করে তোমার শত্রুপক্ষের নজর ফার্স্ট গলিতে চলে আসে, তখন সেকেন্ড গলি দিয়ে তুমি অ্যাটাক করে দাও। তো পাকিস্তান যদি অন্য কোনো জায়গা দিয়ে কিছু পাচার করার থাকে, কোনো কিছু ওদের প্ল্যান থাকে, ওরা কিন্তু ইজিলি তার আগে 1 ঘন্টা 2 ঘন্টা আগে ইন্ডিয়ান মিলিটারির এবং ডিফেন্স পুরো টিমের নজর মনোযোগ অন্যদিকে যাতে চলে যায়, তার জন্য অন্য একটা জায়গায় ড্রোন পাঠিয়ে সেফ গেম খেলে দিতে পারে। এবং 5 নাম্বার, ইন্ডিয়ার এয়ার ডিফেন্স সিস্টেম কতটা স্ট্রং, ইন্ডিয়ার
ভিজিলেন্স কতটা স্ট্রং, ইন্ডিয়ান ডিফেন্স স্টাফরা কতটা অ্যাক্টিভ, এটা ইজিলি পাকিস্তান ড্রোন পাঠিয়ে চেক করে নিতে পারে যে ভাই আমার 5টা ড্রোন গেল, ওরা কতক্ষণে শুট ডাউন করলো, ওদের কাছে কোন টাইমে খবর পৌঁছালো, আমাদের ড্রোন কতটা যাওয়ার পর ওরা ওটাকে নজর পেলো, দেখতে পেলো। এই পুরোটা ইজিলি কটা ড্রোনকে সামনে পাঠিয়ে দিয়ে পাকিস্তানের কাছে ইনফরমেশন চলে আসতে পারে। ড্রোনের সুবিধা বোঝা গেল। এবার আমাদের বুঝতে হবে কেন হঠাৎ করে পাকিস্তান করছে কেন এসব। দেখুন, পাকিস্তানের ক্ষেত্রে তো কেন হয় না, কারণ আদর্শগতভাবে পাকিস্তান ভারতবর্ষকে নিজের এনিমি স্টেট বলে মানে, এবং এমন কিছু অসুস্থ, মানসিকভাবে অসুস্থ মানুষজন ওদের দেশে আছে যারা গোটা দেশের ব্রেনটাকে ওইভাবেই ওয়াশ করে রেখেছে যে ভাই তোমার জীবনের লক্ষ্য কি, ওই মাইন্ডসেট থেকে মকসদ বড়। কি মকসদ? ভারতে হামলা করব। হামলা করে কি হবে না, হামলা করে আমরা বুকে বোম বেঁধে বাস্ট করব। বাস্ট করলে কি হবে? বাস্ট করলে স্বর্গে যাব। বাহ! তো একটা মানুষকে আপনি যখন এতটা সুন্দর প্রলোভন দেখাচ্ছেন, ইনসেন্টিভ দেওয়া হচ্ছে যে ভাই একটা সুন্দর প্লেস আছে, আসবে, ওখানে দুধের নদী, মদের নদী, আরো কি সব আছে, ভার্জিন গার্লস, যাই এত কিছু পেতে গেলে কি করতে হবে? কিচ্ছু না, বুকে বোম বেঁধে ভারতবর্ষে ঢুকে কোনো জায়গায় বাস্ট হতে হবে। বাহ, বাস্ট হলেই এত কিছু পেয়ে যাবো ফর লাইফ লং। হ্যাঁ, এই লাইফে তো কিছুই পাচ্ছি না, পাকিস্তানে তো রুটি পর্যন্ত কিনে খাওয়া যায় না, এত দাম বেড়েছে, এখানে বেঁচে থেকেই বা করবো কি? যাই ইন্ডিয়াতে বাস্ট করব, ডিরেক্ট একদম সুইজারল্যান্ড, ওদের কাছে ওটা সুইজারল্যান্ডই বা একদম ইউএস এর সোসাইটি, আরে বাস সব কিছু আছে। তো এই সুন্দর ইনসেন্টিভ প্ল্যানে যে কোনো কেউ সহজে আকৃষ্ট হয়ে যাচ্ছে। পড়াশোনা নেই, পড়াশোনা আছে ওদের মতোই ভুলভাল পড়াশোনা, ভারতবর্ষের মতো পড়াশোনা নয়। তো যার ফলে ইয়াং ইউথ দলে দলে যোগ দিচ্ছে। তো পাকিস্তানের হোয়াই লাগে না ভারতের সঙ্গে শত্রুতা করতে। ওদের মাকসাদ, ওদের জীবনটার উদ্দেশ্যই কি? যেতে হবে স্বর্গে, স্বর্গে যেতে গেলে শর্টকাট রাস্তা, ভারতে গিয়ে ফাটতে হবে। তো হোয়াই তো হয়ে গেল, লং টার্ম হোয়াই। এবার শর্ট টার্ম হোয়াই, শর্ট টার্ম এখন কেন পাকিস্তান এগুলো চাইছে? নাম্বার ওয়ান, পাকিস্তানের ইকোনমি মারাত্মকভাবে ডাউন খাচ্ছে, এবং এতটাই ডাউন খাচ্ছে যে বাংলাদেশে যারা সমস্ত, আমি যদি স্কিল বাংলা চ্যানেলে সমস্ত প্রমাণ দেখিয়ে দিই কোনো নিউজের, তারপরও বাংলাদেশে যারা একদল আছে পাকিস্তান প্রেমী, তারা এসে নিচে লেখে ভুয়া খবর। ওকে যদি কোনোদিন বলা হয় যে জানো তো পৃথিবী একটা গ্রহ, সূর্যের চারদিকে গ্রহ ঘোরে, ও বলবে ভুয়া খবর। ওকে যদি বলা হয় যে জানো তো যে তোমার নাম হচ্ছে এটা, তোমার বাবার নাম এটা, বলবে ভুয়া খবর। তোরা কোনো প্রমাণের ওপর বিশ্বাস করে না। কিন্তু পাকিস্তানের ইকোনমি এতটাই ডাউন হচ্ছে যে পাকিস্তানের ইকোনমি নিয়ে কথা বললে বাংলাদেশের পাকিস্তান প্রেমী যারা আছে ওরাও কমেন্টে এসে লেখে না ভুয়া খবর, তোরাও জানে যে এটা সত্যি খবর, যে পাকিস্তানের ইকোনমি বলে কিছু বেঁচে নেই। যখন ইকোনমির এত খারাপ অবস্থা, মানুষ খেতে পাচ্ছে না, মানুষ কি করবে? সরকারের বিরুদ্ধে প্রতিবাদ। সরকার কারা পাকিস্তানে? সরকার এবং আর্মি একই। তো সেই সময় সরকার এবং আর্মি কি বলবে? তোমার খাওয়াটা ইম্পর্টেন্ট নাকি আমরা ভারতের বিরুদ্ধে লড়াই করছি সেটা ইম্পর্টেন্ট? বোঝো, একদিন না খেয়ে থাকো, আমরা লড়ছি। তো ওকে আন্দোলন করতে দেওয়া হলো না, ওর ব্রেনকে হাইজ্যাক করে নেওয়া হলো। ডেমোক্রেসি বলে পাকিস্তানে কিছু নেই, ওরা ওদের প্রধানমন্ত্রীকেই জেলে ভরে রেখে দেয়। তো যখন যারা ডেমোক্রেসি চায়, স্বাধীনভাবে বাঁচতে চায়, তারা এসে বলে আচ্ছা এটা তো ভুল হচ্ছে না, শোনো ভুল হচ্ছে তো ঠিক আছে, আমরা কিন্তু ভারতের বিরুদ্ধে লড়াই করছি, তুমি চাও না আমরা লড়াই করি? হ্যাঁ চাই তো, তাহলে থাকো চুপ করে, সরকারের সঙ্গে থাকো। হয়ে গেল। ভেবে দেখুন পাকিস্তানে করাপশন হাই লেভেলে। তো কোনো সাধারণ পাকিস্তানি যদি প্রশ্ন করে যে আমার দেশের, আমাদের ট্যাক্সের টাকা আসিম মুনিরের মতো লোকরা, আর্মির অফিসাররা করাপশন করে কেন নিজেরা খাচ্ছে? হ্যাঁ, তুমি আসিম মুনির এগেনস্টে কথা বলো, তুমি জানো না আসিম মুনির লড়ছে ভারতের বিরুদ্ধে? অর্থাৎ ভারতের বিরুদ্ধে লড়ছে, এই সেন্টিমেন্টটা দিয়ে সবার ব্রেনকে হাইজ্যাক করে রেখে দিতে পারছে পাকিস্তানি সরকার তথা গভর্নমেন্ট। নইলে অ্যান্টি গভর্নমেন্ট ঢেউ পাকিস্তানের রাস্তায় এমন ভাবে আছড়ে পড়বে, পাকিস্তান
নেট গভর্নমেন্ট জনতাকে কন্ট্রোল করতে আর পারবে না। তো পাকিস্তান যত বাজে অবস্থায় যাবে ইন্ডিয়ার উপর তত অ্যাটাক ওরা বাড়াবে মানুষের নজর ঘুরিয়ে দেওয়ার জন্য। এই জন্য অনেক সময় আপনারা বলেন না যে ভারত সরকার এত উদার কেন, সব সময় এদের হেল্প করতে যায় কেন পাকিস্তান বাংলাদেশ। পাকিস্তানকে তো চলো এখন করে না, আগে করতো। তার কারণ ইন্ডিয়া আগে যে পলিসি ছিল নেভার ফার্স্ট, লাস্ট 10-12 বছর ধরে তো পলিসি চেঞ্জ হয়ে ইন্ডিয়া ফার্স্ট হয়ে গেছে। নেভার ফার্স্ট পলিসিতে আমরা বলতাম যে 10-12 বছর আগে দেখবেন ওটা পলিসি ছিল, কোনো একজন নেতা বা মন্ত্রী নিজের ইচ্ছে করতো এমন নয়। ভারতবর্ষের ফরেন পলিসি ছিল যে নিজে কষ্টে থাকো বাট প্রতিবেশীকে ভালো রাখো। কারণ ভারতবর্ষ ভাবতো যে যদি প্রতিবেশী ভালো থাকে তাহলে ওদের দেশ থেকে এই ধরনের আর অ্যাটাকগুলো আসবে না, ওরা নিজেরা খেয়ে পড়ে সুখে থাকবে। তো আমাদের ভালো থাকার জন্য আগে দরকার ওদের ভালো রাখা। তো নিজেদের স্বার্থেই আমরা নেভার ফার্স্ট নীতি নিয়েছিলাম, কিন্তু নিয়ে আমরা কি দেখলাম যে ভাই ওরা ভালো থাকবে না, ওদের যতই ভালো রাখার চেষ্টা করা হোক ওরা খারাপই থাকবে এবং আমাদের উপরে অ্যাটাকই করবে। তখন ইন্ডিয়া নিজের পলিসি চেঞ্জ করে নিল ইন্ডিয়া ফার্স্ট, যে ভাই তোমাদের তো আর দেখবই না, উল্টে মারের বদলে মার হবে, তোমাদের ভালো করে কোনো লাভ নেই। এইবার তো যত পাকিস্তান ডুববে তত অ্যাটাক বাড়বে, এটা একেবারে অঙ্কের মতো ফর্মুলা জেনে রাখবেন। এবার দেখুন পাকিস্তানের আরো কিছু ইন্টারনাল প্রবলেম আছে। ইরানে কি হচ্ছে দেখতে পাচ্ছেন। ইরানের মানুষ যারা পার্সি ছিল, যারা সভ্যতা সংস্কৃতি জ্ঞান এসবের মধ্যে দিয়ে নিজেদের একটা সমৃদ্ধ জাতি হিসেবে গড়ে তুলেছিল, তাদেরকে ইসলামের র্যাডিক্যাল এবং রিজিড নিয়ম কানুন দিয়ে লাস্ট 50 বছর ধরে দুটো প্রজন্মকে একদম দাবিয়ে রেখে দেওয়া হয়েছে। আজকের যে মেয়েটা হয়তো ক্লাস 6-এ পড়ে স্কুলে যেতে পারে না, বোরখা পরে থাকতে হয়, তার ঠাকুমাই হয়তো কলেজে ফলেজে গেছে, পড়াশোনা করেছেন, কারণ তখন ইরান ইসলামিক ইরান ছিল না। তো এই যে একটা রিলিজিয়ানের জিনিসপত্র দিয়ে চেপে রাখা হয়েছে, এর এগেনস্টে এবার ইরানের সাধারণ মানুষ, ইরানের মেয়েরা সবাই প্রতিবাদ করছে, তাদের জ্ঞান চক্ষু খুলে গেছে যে ভাই হোয়াট ইজ দিস, না এটা নিয়ম, কে বলেছে এই নিয়ম, না রিলিজিয়ান বলেছে, তো হাঁটাও রিলিজিয়ান। এই নিয়ম যে বলবে, যে ইজমই বলুক সেই ইজমকেই হাঁটাও, এই নিয়ম মনুষ্যত্বের মানবতার বিরোধী। তো এই যে অ্যান্টি ইসলাম একটা ঢেউ উঠেছে ইরানে, ইরানের পাশেই রয়েছে পাকিস্তান, ঢেউ কিন্তু পাকিস্তানও একটা মারাত্মক ফান্ডামেন্টাল ইসলামিক সোসাইটি, ওদের থট প্রসেস সেই কনসেপ্টের ওপর দাঁড়িয়ে আছে। ওই ঢেউ যদি কোনোভাবে পাকিস্তানে প্রবেশ করে, পাকিস্তানের মেয়েরাও যদি প্রশ্ন করতে শুরু করে যেটা কোন নিয়ম, হাঁটাও এসব নিয়ম, এসব নিয়ম কে বানিয়েছে, কে কবে গল্প বানিয়েছে, কি লিখে গেছে, ওসব নিয়ম আমরা মানবো না, তাহলে গোটা পাকিস্তান শেষ হয়ে যাবে। কারণ পাকিস্তানের আর কোনো উদ্দেশ্য বিধেয় কিছু নেই, তাই না? পাকিস্তান এমন ভাবে রিলিজিয়ানকে এখন ইউজ করে, ওদের আসিম মুনির যে সর্বেসর্বা দেশের, সে মানুষকে বোকা বানানোর জন্য বলে যে আল্লাহ আমাদের হেল্প করেছে ভারতের বিরুদ্ধে যুদ্ধে। তো এই কনসেপ্টটার ওপর যদি অ্যাটাক চলে আসে তখন পাকিস্তান শেষ, ভেতর থেকে পুরো ভেঙে যাবে। সেই জন্য পাকিস্তান আরো খেপে যাচ্ছে যে কি করে গোটা দেশকে আমি এক রাখবো ইন্ডিয়ার ওপর অ্যাটাক করে, এবং এটা হতে বাধ্য। কারণ দেখুন রিলিজিয়ান মানে কি, রিলিজিয়ান মানে হচ্ছে এমন কিছু জিনিস যেখানে বলা হবে এটা রুল, এটা মানতে হবে, না মানলে পেটাবো। ইতিহাস থেকে উদাহরণ দেখে নিন। হ্যাঁ, এগুলো 1 বছর 10 বছরে হয় না, 100 বছর 200 বছর 1000 বছর লাগে, বাট হয়, চেঞ্জ হবেই, হতে বাধ্য। দিনের শেষে বিজ্ঞান জিতবে, সায়েন্স জিতবে, ইউনিভার্স জিতবে, মানে সনাতন জিতবে, তো হতে বাধ্য। আপনি দেখুন হিন্দুইজম, যেটা সায়েন্স ছিল, মাঝখানে 1000-1500 বছরে প্রচুর ভুলভাল জিনিস ঢুকলো। তোমার হাজবেন্ড মারা গেছে, তোমাকে চিতায় তুলে জ্বালিয়ে দেওয়া হবে, এটাই নিয়ম। এর বিয়ে হয়নি, 12 বছর বয়সের মধ্যে এর বাবা মাকে এক ঘরে করে দাও। এ বিধবা হয়ে গেছে, 13 বছরের বাচ্চা মেয়ে, এর আর বিয়ে দেওয়া যাবে না। এই যে জিনিসপত্রগুলো, কুসংস্কারগুলো ঢুকেছিল, তখন দুটোই উপায়, হয় আপনি নিজের পদ্ধতিকে রিফর্ম করুন, নইলে সেই পদ্ধতি ভেঙে যাবে, মানুষ ভেঙে দেবে। এ যুগে যুগে হয়েছে, হতে বাধ্য। তো হিন্দুইজমের মধ্যে, হিন্দু সভ্যতায় রাজা রামমোহন রায় এসছেন, স্বামী বিবেকানন্দ এসছেন, রামকৃষ্ণ পরমহংস এসছেন,
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এসছেন, আরো অনেক 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 মানুষ এসছেন যারা সমাজকে রিফর্ম করে দিয়েছেন, যে না 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 ভুল নিয়ম, লাউডলি বলছি ভুল নিয়ম, ভুল নিয়মকে ভুল নিয়ম বলতে কোনো সংকোচ নেই, চেঞ্জ করো এটা। সমাজ চেঞ্জ করেছে এবং আস্তে আস্তে সমস্ত কুসংস্কার চলে গেছে, আরো 20% আছে, চলে যাবে। মানুষ হিন্দুত্ব যে বিজ্ঞান সেই পথে ফিরে এসছে। তাই এটা আবার নেক্সট 500 বছর 1000 বছরের জন্য অমর হয়ে গেছে। আবার কোনোদিন গন্ডগোল হলে আবার বিদ্রোহ হবে। আপনি খ্রিস্টানিটি দেখুন, মধ্যযুগে ইউরোপে প্রোটেস্ট্যান্ট এবং ক্যাথলিক মানুষ প্রতিবাদ করতে শুরু করলো যে এসব কি নিয়ম, এই নিয়ম যেই করেছে সে মানবতার বিরুদ্ধে, আমরা এই নিয়মের এগেনস্টে, আমরা মানব না এই নিয়ম। ক্রিশ্চিয়ানিটি সঙ্গে সঙ্গে নিজেকে নরম করলো, সঙ্গে সঙ্গে মানে লড়াই হয়েছে প্রচুর, এবং যুগের মতো করে সবকিছু আবারও ঠিকঠাক হয়ে গেল। তাই ক্রিশ্চিয়ানিটি চলছে। এবার এই ব্যাপারটা আসারই ছিল সমস্ত যে কোনো ইজম, সেটা কোনো রাজনৈতিক ইজম হোক, কমিউনিজম, অন্য কোনো ইজম, সোশ্যালিজম, কোনো রিলিজিয়ানের ইজম হোক, একটা টাইম পর যখন রিজিড হয়ে যায় মানুষ তার বিরুদ্ধে বিদ্রোহ করতে বাধ্য, সেটা কাস্টিজম হোক, যে কোনো ইজম। তো ইসলামের বিরুদ্ধেও সেই ব্যাপারটা শুরু হয়েছে যে আরে বাবা, কে কবে এটা বহু বছর আগে বলে গেছিল সেই সোসাইটিতে প্রযোজ্য। ফেসবুকে মানুষজন লিখছে সমাজ মাধ্যমে যে সায়েন্সটাকে খুঁজে বের করো। লোকে বোরখা পরে কেন? নারী এবং পুরুষ উভয়ই বোরখার মতো পোশাকই আরবে পুরুষরাও পরে, কারণ মরুভূমির এই বালির ঝড়, এই তাপ, এটাকে আটকাতে হবে, নইলে বডি পুড়ে যাবে। এবার কোশ্চেন আসছে, তাহলে ইসলাম রিলিজিয়ান অনুসরণ করেন এরকম একজন মানুষ যিনি ইংল্যান্ডে থাকেন, যিনি আরবে থাকেন না, তিনি বোরখা কেন পরবেন? বলছে হ্যাঁ তাই তো, কোশ্চেন তো লজিক্যাল। এবার লাস্ট 50 বছর কিছু ভুলভাল লজিক আবার বের করে বোঝানোও হতো। মানুষজন যত সায়েন্টিফিক হচ্ছে, পড়াশোনা শিখলে তো সে সায়েন্টিফিক হবেই, সে কোশ্চেন করবে। উত্তর আসছে না যে ভাই একজন পুরুষ 4টে বিয়ে করতে পারবে, তাহলে একজন নারী পারবে না কেন? হ্যাঁ তাই তো, তাহলে কি নারী পুরুষের থেকে নিচেই? আচ্ছা হ্যাঁ নিচে বলা আছে, নারীরা বলছে ওই বই মানবো না। যে বইতে বলেছে, মনুস্মৃতিতে বলেছে, বাইবেলে বলেছে, কোরআনে বলেছে, অন্য কোথাও বলেছে, সেটা মানবো না। কে কবে কি বলে গেছে, আমিও তো আজকে একটা বই লিখে দিতে পারি, 500 বছর পর বলা হবে এটাই নিয়ম। তো আগে লোকে কি ভাবতো, বইতে লেখা আছে মানে ওটাই নিয়ম। এখন লোকে বলছে আচ্ছা বই তো যে কেউ লিখতে পারে, যে কোনো পাবলিকেশন হাউস থেকে ছাপানো যেতে পারে, এরকম তো না যে বইতে লেখা আছে মানে ওটাই ঠিক। তো এই যে কোশ্চেন শুরু হয়ে গেছে মানুষের মধ্যে, কোনো একটা দেশে না, থ্রু আউট দ্য ওয়ার্ল্ড। এবং যে কোনো এরকম রিজিড ডগমা থাকবে, রুল থাকবে প্রত্যেকটা জায়গায়, সেগুলোর পতন অনিবার্য। হয় নিজেকে মডিফাই করে নাও, নইলে পতন। এইটাতে ভয় পাচ্ছে পাকিস্তান, কারণ পাকিস্তানের কনসেপ্ট ইউ ক্যানট কোশ্চেন। তোমাকে বলে দেওয়া হয়েছে এই 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 রুল, এই রুলই তোমায় মানতে হবে। পাকিস্তান যত ইনসিকিউরিটিতে ভুগবে যে আমার দেশের মধ্যে এবার ভাঙন আসতে পারে, কারণ একদম বর্ডারে ইরান রয়েছে এবং ইরানে এই গন্ডগোল হচ্ছে, সমস্ত মানুষ মেয়েরা রাস্তায় নেমে এসছে, ইউ নেভার নো কখন পাকিস্তানে হয়ে যাবে। পাকিস্তান তত ইনসিকিউরিটি থেকে চাইবে ইন্ডিয়াতে অ্যাটাক করতে, দেশের মধ্যে ঐক্য রাখতে, যে চলো আমরা সবাই ভারতের শত্রু। এটা না খুব ইজি একটা ট্যাকটিক্স। আপনার গ্রামে 20টা ঘর নিজেদের মধ্যে নিজেরা ঝগড়া করে, মারামারি করে, আপনি একটা কাজ করুন, পাশের গ্রামের 2টো লোককে আগে থেকে ফিট করে রাখুন যে আমাদের গ্রামে গিয়ে না সবাইকে গালি দে, এই গ্রামের লোককে। পরের দিন দেখবেন 20টা ফ্যামিলি এক হয়ে গেছে, আমাদের গ্রামকে গালি দেওয়া, চলো আমরা সব ইউনাইটেড। তো পাকিস্তান খুব করে এখন চাইছে ইন্ডিয়ার বিরুদ্ধে ন্যারেটিভ তৈরি করে গোটা পাকিস্তানকে একসঙ্গে রাখতে। এই হলো অবস্থা, ভেতরের গল্প, যেটা হয়তো আপনি হেডলাইনে বা নিউজ চ্যানেলে পাবেন না। এবার ইন্ডিয়ার এখন কি করা উচিত? নাম্বার 1, ইন্ডিয়া শান্ত থাকতে পারে, ভাই আমি তো প্রভোকেশনে পা দেব না। তাহলে সারা পৃথিবীর কাছে কি মেসেজ যাবে? ইন্ডিয়া দুর্বল। আবার এটা রিপিটেশন করাই যায়, আজকে 5টা ড্রোন পাঠিয়েছি, কালকে 25টা পাঠাতে পারবো। এই মেসেজ কোনোভাবে দেওয়া উচিত না, কারণ ভদ্রতাকে দুর্বলতা মনে করে আজকের পৃথিবী। এই জন্যই ইন্ডিয়া নেবার ফার্স্ট থেকে ইন্ডিয়া ফার্স্টে শিফট করেছে, ইন্ডিয়া বুঝতেও শুরু করেছে ভদ্রতা দেখিয়ে লাভ নেই।
আর ইন্ডিয়া যদি অ্যাগ্রেশন করে তাহলেও চলবে না। আপনারা ভাবছেন অ্যাগ্রেশন দেখাবো, আমরা যুদ্ধ করব, না, উচিত না। কারণ কি? তার কারণ হচ্ছে পাকিস্তানের সেনাপ্রধানের কথাটাই আমি বলবো, আমি সম্পূর্ণ সহমত ওনার সঙ্গে। উনি আমেরিকার মাটিতে দাঁড়িয়ে বলেছিলেন পাকিস্তানের যে প্রবাসী পাকিস্তানি যারা আমেরিকায় থাকে তাদের একটা সভায়, যে পাকিস্তান হচ্ছে ওল্ড ট্রাক, লরি, পুরনো লরি, আর ইন্ডিয়া হচ্ছে মার্সিডিজ। ইন্ডিয়া আমাদের সঙ্গে লেগে পারবে না, একদমই তাই। আপনার একটা 1.5 কোটি 2 কোটি টাকা দামের ফ্যান্সি সুপার গাড়ি, আপনার সামনে একটা 15 লাখ টাকা দামের ঝরঝরে পুরোনো দিনের একটা গাবদা এরম গাড়ি দাঁড়িয়ে আছে, আপনি ওর সঙ্গে ধাক্কা মারবেন? ওর তো এমনি 15 লাখ টাকা দামের গাড়ি, তাও 15 বছর হয়ে গেছে, 2 বছর পর স্ক্র্যাপিং এ পাঠিয়ে দেবে, ও গাড়ির কিছু নেই। আপনার ব্র্যান্ড নিউ গাড়ি, ইন্ডিয়ার গ্রোথ হচ্ছে, ইন্ডিয়ার ইকোনমি বাড়ছে, আপনি লড়াই করবেন ওর সঙ্গে? ওর হারানোর কি আছে? আপনি বলুন, ইন্ডিয়া পাকিস্তান অল আউট ওয়ারে চলে গেছে, পাকিস্তানের কি হারানোর আছে? পাকিস্তানের যত ধ্বংস হবে, সমস্ত পুরো পাকিস্তান ধ্বংস হয়ে গেছে, ওরা তো মরলে আনন্দই পাবে, বাহ মরে গেছি, এখানে তো কষ্টেই ছিলাম, খেতে টেতেই পেতাম না, দূর এখানে বেঁচে থেকে কি করব। এটা বেশ একটা ওই কি ধর্মযুদ্ধ এরকম কিছু একটা হচ্ছে, এরকম কিছু বুঝিয়ে দেবে ওদের নেতারা ওদের, যে ইন্ডিয়া কামানের গোলা ছুটছে, ওই গোলায় যে মরবে সে একদম ডিরেক্ট স্বর্গে, আনন্দে সব স্বর্গে চলে যাবে, যেখানেই যাক যাবে, ও তো এমনি ওখানে কষ্টেই ছিল। আর ওদের পুরো দেশের যে বিল্ডিং ইনফ্রাস্ট্রাকচার সবকিছু মিলিয়ে ধ্বংস হবে, ওই পুরো ইনফ্রাস্ট্রাকচারটা তো আমাদের দেশের কোনো একটা রাজ্যে আছে, খালি মহারাষ্ট্রেই আছে। আমাদের যদি একটা স্টেট ধ্বংস হয়, ওরাও তো মরার আগে মারবে, আমাদের বেশি ধ্বংস হবে, কারণ আমাদের সম্পদ বেশি। ওদের কি আছে যেটা ধ্বংস হবে? ইন্ডিয়া জিতবে যুদ্ধে, পাকিস্তান পুরো ধ্বংস হয়ে যাবে। ইন্ডিয়ার যদি 2-3টে স্টেটও ধ্বংস হয়, আমরা তো চাই না আমাদের মানুষরা মরুক, আমাদের মানুষরা এ দেশে ভালো আছে, যথাসময়ে তারা দেহত্যাগ করে স্বর্গে যাবে, যেখানেই যাক। তো ওদের মরেও লাভ, যে কষ্টে ছিলাম বেঁচে গেলাম। ইনফ্রাস্ট্রাকচারও পুরো দেশ মিলিয়ে যা ধ্বংস হবে সেটা ইন্ডিয়ার একটা স্টেটের থেকেও কম, কারণ নেই তো, ধ্বংস কি হবে? আপনি এর সঙ্গে লড়াই করবেন? একদম নয়। তাহলে আমরা কি করব? ওদের কাছে ওল্ড ট্রাক আছে বলে আমরা মার্সিডিজ নিয়ে পালিয়ে পালিয়ে বেড়াবো? না না না, মার্সিডিজ আপনার কাছে আছে, বিএমডাব্লিউ আছে, তার মানে আপনাকে স্পিড নিতে হবে এমন যে ওই পুরনো ট্রাক আপনাকে ধরতেই পারবে না। আপনাকে বুলেট প্রুফ কাঁচের ব্যবস্থা করতে হবে, যে ট্রাক থেকে গুলি মারলে আপনার মার্সিডিজে কিচ্ছু হবে না। আর আপনাকে ট্রাকের ইঞ্জিনও স্টপ করে দেওয়ার ব্যবস্থা করতে হবে, যাতে ওই ট্রাক আর এগোতেই না পারে। আর আপনাকে ট্রাক যখন বন্ধ হয়ে পড়ে রয়েছে তখন ওই ট্রাকের ড্রাইভারকে স্যুটও করতে হবে, যাতে ওখানেই মরে পড়ে থাকে। ভয় পালালে তো হবে না মার্সিডিজ নিয়ে। ইয়েস, মার্সিডিজ নিয়ে সামনাসামনি গুতোগুতি করার কোনো মানে হয় না, লস আপনারই হবে, ওর হবে না। স্যার মানে স্পিড মানে ইন্ডিয়াকে বাড়াতে হবে ইন্টেলিজেন্স, বাড়াতে হবে টেকনোলজি, যে ওদের ড্রোন যেখান থেকে উঠতে শুরু করলো ওইখানেই যেন ভেঙে পড়ে যায়। এবং টেকনোলজি এমন হবে, এলওসির ধারে কাছে ড্রোন এলে যেন অটোমেটিক শুটডাউন হয়ে ওখানেই পড়ে যায়। ড্রোন কোম্পানির ভেতরে নিজের ইন্টেলিজেন্সের অফিসারকে বসিয়ে দিতে হবে, যাবে মোসাদ করে, যেন ওই ড্রোন ওখানেই বাস্ট করে ওরা মরে। বুলেট প্রুফ করতে হবে আপনার মার্সিডিজকে, মানে ডিফেন্স মেকানিজম আমাদের বানাতে হবে, যে ভাই আমাদের এলওসির কাছে কোনো কিছু যদি আসে, এটা আমাদের হাতে নেই, অটোমেটিক এআই এনাবেলড করা, অটোমেটিক মিসাইল যেতে শুরু করে, অটোমেটিক। তোমার দেশ থেকে যদি ভুল করে কিছু চলে আসে, আমি কি করতে পারি? ওটাকে অটোমেটিক আটকে নেবে আমাদের সিস্টেম, এবং পাল্টা একটা চলেও যাবে, সেটাকে তোমরা আটকাতে পারলে আটকাও, আমাদের হাতে থাকে না। তো ভুল করেও এদিকে কিছু ছেড়ো না। ট্রাকের ইঞ্জিনও স্টপ করতে হবে। ট্রাকের ইঞ্জিন স্টপ করার জন্য মিসাইল ছোড়ার কোনো দরকার নেই। পাকিস্তানের যে পাওয়ার গ্রিড আছে, যেখান থেকে পুরো পাকিস্তানের মেন মেন শহরে ইলেকট্রিক সাপ্লাই যায়, পাওয়ার গ্রিড বসিয়ে দিক। আধুনিক যুদ্ধ এভাবেই হয়, সফটওয়্যারের খেলা, সফটওয়্যার হ্যাক করতে জানতে হবে। আমাদের ইঞ্জিনিয়ারদের দেশের মধ্যে ট্যালেন্ট আছে, তাদেরকে খুঁজে খুঁজে আইবিতে R&AWতে নিয়োগ করতে হবে, ডিফেন্সে আনতে হবে। 5 দিন পুরো পাকিস্তানের পাওয়ার গ্রিড বসিয়ে দিক, পাকিস্তান শেষ।
কে বসিয়েছে? অফিসিয়ালি কোনো ক্লেম করতে পারবে না পাকিস্তান। পাকিস্তানের যে ব্যাংকিং সফটওয়্যার আছে, যে স্টক মার্কেট আছে, 5 দিনের জন্য অফ করে দিক। টেকনোলজি চাই, হ্যাকিং চাই, যুদ্ধ আজকের দিনে বন্দুক নিয়ে হবে না। আপনি ভাবুন না, ইন্ডিয়াতে 5 দিন ধরে আপনি ব্যাংক থেকে কোনো ট্রান্সফার করতে পারছেন না, ইউপিআই করতে পারছেন না, চেক ক্লিয়ার হচ্ছে না, কারণ ব্যাংকিং সফটওয়্যার বসে গেছে। 3 ঘন্টা যদি আমাদের বলে যে লিঙ্ক নেই, আমরা গালি দিয়ে উদ্ধার করে দিই ব্যাংকের লোকদের। 5 দিন লিঙ্ক থাকবে না, নে চালা দেশ, কি করে চালাবি? ট্রাকের ইঞ্জিন ওখানেই বন্ধ হয়ে পড়ে থাকবে। ইন্ডিয়ার কি পাওয়ার নেই? অবশ্যই আছে। ইন্ডিয়া করে না, করতে হবে। না না, মানবিকতা, আরে মানবিকতা মানুষের জন্য প্রযোজ্য, দানবের জন্য মানবিকতা প্রযোজ্য নয়। আর শুট দ্য ট্রাক, ট্রাক যখন বন্ধ হয়ে পড়ে আছে, শুট করুক। মার্সিডিজ থেকে নেমে গিয়ে আপনাকে শুট করতে হবে না, আপনার তো টাকা পয়সা আছে, শুট করার জন্য কিছু লোককে সুপারি দিয়ে দিন, তারা গিয়ে শুট করে আসবে ট্রাকের ড্রাইভারকে। আপনি কেন করবেন? আফগানিস্তানের তালিবান করবে, কেন করবে আমি আর বলছি না, কে করাবে আমি আর বলছি না। বালুচিস্তান লিবারেশন আর্মির যোদ্ধারা করবে, তাদের হাতে অস্ত্র পৌঁছে দিতে হবে, কে কিভাবে দেবে আমি বলছি না। তেহরিকি তালিবান পাকিস্তানি, টিটিপি, যারা পাকিস্তানের মধ্যে থাকে, তারা করবে। পাকিস্তানের যে ক্যাপ্টেন ইমরান খান, তার যে দলের লোক, তারা তো রেগে আছে যে তাদের দলের নেতাকে জেলে ভরে রেখে দিয়েছে। তাদের রাগটাকে কেউ যদি কাজে লাগায়, তাদের রাগটাকে যদি অ্যাম্প্লিফাই করা হয়, তারপর এক্সপ্লয়েট করা হয়, তাদের দলের সমর্থকরা তাদের দেশে ভাঙচুর শুরু করুক না, ট্রাকে ভাঙচুর শুরু করুক। পিওকে, পাকিস্তান অকুপায়েড কাশ্মীর যেটা রয়েছে, সেখানের মানুষরা তো বঞ্চিত, সেখানে হেলথের কিছু নেই, এডুকেশনের কিছু নেই, তাদের ওখানে ইলেকট্রিক থাকে না সব সময়। তারা রাস্তায় নেমে তো তাদের সরকারের বিরুদ্ধে আন্দোলন করা উচিত, করাতে হবে। পাকিস্তানের মিলিটারি, যাদের কোনো আদর্শ নেই, যারা টাকার জন্য লড়াই করে, যারা কে টপে উঠবে সেই নিয়ে অল টাইম নিজেদের মধ্যে লবিবাজি চলে এবং দড়ি টানাটানি চলে, পাকিস্তানের মিলিটারির যারা সেকেন্ড লেভেল অফিসার আছে, যারা নেক্সট 5-10 বছরে ওপরে উঠবে, তাদেরকে টাকা দিলেই তারা অনেক কিছু করে দেবে, তাদেরকে করাতে হবে। আর যুদ্ধের মধ্যে আজকের দিনে কোনো মানবিকতা থাকবে না, এটা খুব স্বাভাবিক। মানুষের সঙ্গে মানবিকতা দেখানো হয়, এরা দানব, এরা মানব নয়, এদের সঙ্গে মানবিকতা দেখিয়ে কিছু হবে না। তো ওদের ট্রাককে এইভাবেই করে দেওয়া যাবে যা করার। তার জন্য ফ্রন্ট ওয়ারের কোনো দরকার নেই, কারণ ইন্ডিয়ার এই মুহূর্তে যে প্রায়োরিটি লিস্ট সেটা আলাদা। ইন্ডিয়ার প্রায়োরিটি লিস্ট, ইউএসএ আমাদের উপর ট্যারিফ চাপাচ্ছে, আমাদের ইকোনমি যেন কোনোভাবে ভেঙে না পড়ে। পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করতে গেলাম, আমাদের দেশের মানুষরা খেতে পারছে না, চাকরি চলে গেছে, এক্সপোর্ট হচ্ছে না আমাদের, না, আমাদের প্রত্যেকের ভালো লাইফস্টাইল চাই, খেতে হবে, পড়তে হবে, ভালো থাকতে হবে, তার জন্য আমাদের ইকোনমি বজায় রাখতে হবে, তার জন্য নজর দিতে হবে আগে ইউএস ট্যারিফে। বাংলাদেশে ভোট আছে 12ই ফেব্রুয়ারি, বাংলাদেশ ভোট মিটে গেলে আমাদের চিকেন নেকে নজর দিতে হবে। এই চিকেন নেক একটা ছোট্ট ইস্যু নিয়ে আমরা কতদিন ধরে সমস্যায় থাকবো, চিকেন নেককে গন্ডারের নেক বানাতে হবে, যাতে করে এই ব্যাপারটাকে নিয়ে আর কোনো কেউ, চীন বা পাকিস্তান বা বাংলাদেশ, কেউ থ্রেটই না করতে পারে আমাদেরকে। ভুটান যদি আমাদের সঙ্গে যুক্ত হতে চায়, ভুটানকে যুক্ত করতে হবে। ভুটানের মানুষদের তো আমরা ভাইয়ের মতো ভাবি, তারা তো খুব ভালো লোক, তারা তো দার্জিলিং, সিকিম এসব জায়গায় আসে, ব্যবসা করে, আমরাও ভুটানে যাই। ওদেরকে যদি মোটিভেট করা যায় ঠিকভাবে, যেটা ছোট্ট দেশ হয়ে কেন পড়ে থাকবে, চীন যখন ইচ্ছা ধমকে চলে যাবে। ভারতের অংশ হও, গর্বিত ভারতীয় হও, ভুটান নামে তোমাদের রাজ্য থাকবে। এই যে সিকিম, তারাও তো আলাদা দেশ ছিল, তারা তো যুক্ত হয়েছে, তারা কত ভালো আছে, তোমাদের সিকিউরিটি নিয়ে জীবনে ভাবতে হবে না। ইন্ডিয়ার মতো বড় দেশের তোমরা অংশ, রিল্যাক্সে থাকো, আনন্দ করো, জীবনে আরো বড় কিছু করো, সিকিউরিটি নিয়ে মাথা ঘামাতে হবে না। আলাদা রাজ্য থাকলেও ভুটানিজ কালচার থাকবে। ভারতবর্ষে তো সমস্ত কালচারকে সম্মান করা হয়, এমন না যে ভুটানিজরা ইন্ডিয়াতে জয়েন করে গেলে ইন্ডিয়া ওদের কালচার নষ্ট করে দেবে, একদমই না। এদিকে আমাদের নজর দিতে হবে। আমরা যে আমাদের ফল্ট লাইনগুলো হু হু করে কমাচ্ছি আমাদের দেশে, এগুলোকে একদম কমপ্লিট করতে হবে। কাশ্মীরের ফল্ট লাইন অনেক কমে গেছে। কাশ্মীরের ইউথদের আগে বলা হতো 3000 টাকা দিচ্ছি, ইন্ডিয়ান আর্মির ওপর পাথর মারো। এখন ভারত সরকার বলেছে পাথর ছুঁড়ে 3000 টাকা ইনকাম করতে হবে না। কাশ্মীরে ট্যুরিজম বাড়বে, কাশ্মীরে ইনফ্রাস্ট্রাকচার বাড়বে, চাকরি করো, ট্যুরিস্ট গাইড হিসেবে কাজ করো, গাড়ি চালাও, ট্যুরিস্টদের নিয়ে যাও, হোটেলে কাজ করো, মাসে 30,000 টাকা কামাও। নকশাল,
কতগুলো রাজ্য, 223টা জেলা বেসরকারিভাবে, সরকারিভাবে 118টা জেলা। 10-15 বছর আগেও নকশাল অধ্যুষিত ছিল, মাওবাদী অধ্যুষিত ছিল, সেটাকে এখন 3টে জেলাতে নামিয়ে আনা হয়েছে। এই 3টে জেলা থেকেও মুছতে হবে এদের পুরোপুরি। আমাদের নর্থ ইস্টের প্রচুর ইনসার্জেন্ট গ্রুপ ছিল যারা আলাদা দেশ ডিমান্ড করত। আজকে পুরো ভারতবর্ষের মেনল্যান্ড ইন্ডিয়ার মানুষ নর্থ ইস্টের মানুষদের এত ভালোবাসে, শ্রদ্ধা করে, ওরা মেনল্যান্ড ইন্ডিয়ার মানুষকে এত শ্রদ্ধা করে যে আজকে সবাই ভারতীয়, কোনো নর্থ ইস্ট নেই। সাউথের লোককে বুঝিয়ে রাখা হয়েছিল যে তোমাদের তো ভাষা আলাদা, হিন্দি সব গ্র্যাব করে নেবে, তোমরা কিন্তু আন্দোলন করতে থাকো। সাউথের মানুষ আজকে বলছে আমরা ইন্ডিয়ান, ভাষা তো সবার আলাদা হবে, এটাই তো স্বাভাবিক, তাতে অসুবিধা কি আছে, তাতে ঝগড়া করার কি আছে। ইমিগ্র্যান্টস, ভারতবর্ষের মধ্যে যারা দিল্লিতে, উত্তরপ্রদেশে, গুজরাটে, পশ্চিমবঙ্গে ছোট ছোট বস্তিতে লুকিয়ে বসেছিল, বাংলাদেশ থেকে দেশে এসেছিল, জাল আধার কার্ড, জাল পাসপোর্ট, জাল ভোটার কার্ড, 100% তো বের করা সম্ভব নয়, তাই বলে তো চুপ করে বসে থাকলে হবে না। বিভিন্ন জায়গা থেকে বস্তির পর বস্তি খালি হয়ে গেছে, আরো হবে, তার জন্য গোটা দেশ জুড়ে SIR চলছে। আমাদের তো এই জায়গাগুলো জোর দিতে হবে, না হলে কোনো দিন আমেরিকা বা কোনো বড় শক্তি, কালকে চীন, পরশু অন্য কোনো বড় শক্তি, আমাদের এই ফল্ট লাইনগুলোকে তো অ্যাম্পলিফাই করে এক্সপ্লয়েট করতে শুরু করবে, আবার দেশের এত সমস্যা বেড়ে যাবে, আমরা আর কন্ট্রোল করতে পারবো না। তো আমাদের প্রায়োরিটি লিস্টে এগুলো থাকা উচিত। পাকিস্তানে ট্রাক বন্ধ করে দাও ওদের। আর এখানে আমি যদি বলি যে আপনার দায়িত্ব কি হবে দেশের এই ইম্পর্টেন্ট সময়, যখন দেশ একটা ট্রানজিশন পিরিয়ডে রয়েছে, ডেভেলপিং কান্ট্রি থেকে ডেভেলপড কান্ট্রি হওয়ার পথে রয়েছে, আপনি বলুন ভেবে আপনি কোন অবদানটা রাখবেন দেশের জন্য? কয়েকজন লোক কাজ করে যাবে, আমরা তো খালি অ্যাডভাইস দেবো, জ্ঞান দেবো, না না আমি আর কি করব, এটা বললে হবে না। স্কিল বাংলার মানুষরা তো এটা বলে না, স্কিল বাংলা তো সবসময় এগিয়ে যায় যে আমিও কিছু করব। আপনি বলতে পারেন যে স্যার করার কথা তো মাথায় আছে, বাট প্ল্যাটফর্ম তো নেই আমার কাছে, আমি কাকে বলবো বা আমি গ্রাউন্ডে নেমে কি কাজ করব আমি একা তো বুঝে উঠতে পারছি না। তো আমি যদি বলি যে স্কিল বাংলার যারা সাবস্ক্রাইবার, যারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন, আজ থেকে তারা আর একা নন, কোনোদিনই ছিলেন না, আমার উদ্যোগটা নিতে একটু টাইম লাগলো। স্কিল বাংলা পরিবারে অ্যাক্টিভভাবে এবার আপনাকে অংশ নিতে হবে, নেবেন? স্কিল বাংলা আপনাকে প্ল্যাটফর্ম দেবে, এটা তো আপনার চ্যানেল, ক্যামেরার সামনে আমি আসি, তাই এবার থেকে আপনারাও আসুন না। স্যার মানে আপনাদেরা তো প্রত্যেকেই কেউ না কিছু চাকরি করছেন, ব্যবসা করছেন, কেউ অবসরপ্রাপ্ত, প্রত্যেকের জীবনের কিছু ফিল্ডে নলেজ আছে, জ্ঞান আছে, এক্সপেরিয়েন্স আছে, অনুভব আছে, সেটা বাকিদের সঙ্গে শেয়ার করুন না। আপনাদের মধ্যে কেউ ব্যবসায়ী আছেন যিনি জানেন কি করে একটা বিজনেস রেজিস্টার করতে হয়, কোন অফিস থেকে কোন অ্যাপ্রুভাল আনতে হয়, একটা বিজনেস শুরুর আগে কি কি করতে হয়, কিভাবে এক্সপোর্ট করা যায় বিদেশে কোনো জিনিস, বলুন না, এই চ্যানেলে বলুন। কেউ ডাক্তারবাবু আছেন, কিছু অ্যাডভাইস দিয়ে দিন মানুষ কি করে সুস্থ থাকবে। প্রত্যেকটা অ্যাডভাইস অত্যন্ত ইম্পর্টেন্ট। কেউ ভাবছেন না না আমি তো কিছুই জীবনে আহামরি করিনি, আমি তো গৃহবধূ, আমি তো খালি রান্না খাওয়াই করে গেছি, আমি আর কি কাজে লাগবো দেশের? আপনিও কাজে লাগবেন, আপনারও কিছু এই দেশকে দেওয়ার আছে। যিনি কোনো ঠাকুমা হয়তো এই চ্যানেলটা দেখেন, সারা জীবন নিজের পরিবারকে সুস্থ রেখেছেন, এমনভাবে খাওয়া দাওয়ার সিস্টেম মেনে গেছেন, তা আপনার যারা ইয়াং জেনারেশন, নাতি নাতনির বয়সী এই চ্যানেলের যারা ভিউয়ার, আপনি তাদের কিছু অ্যাডভাইস দেবেন না যে এই সবজি খাওয়া উচিত, এইভাবে রান্না করা উচিত? যিনি কোনো কুটির শিল্প করেন, বাড়িতে বসে হয়তো 2-3 হাজার টাকাই ইনকাম করেন, আপনি কিছু অ্যাডভাইস দেবেন না এই চ্যানেলের বাকি দর্শকদের, সদস্যদের, আপনার পরিবারের বাকি মেম্বারদের? এটা আপনার পরিবার, যে এইভাবে না আপনিও বাড়িতে 3,000 টাকা ইনকাম করে নিতে পারেন। সবাই ট্যালেন্টেড কোনো না কোনো ভাবে, সবারই কিছু না কিছু স্টোরি শেয়ার করার আছে। ভাবুন, আমি আপনাদের জানিয়ে দেবো এই সপ্তাহের মধ্যে কি করে আপনারা যোগাযোগ করতে পারবেন আমাদের সঙ্গে। আপনাদের নিয়ে পডকাস্ট করব। হ্যাঁ, প্রথম দিনই তো এই 5 লাখ, প্রায় 5 লাখ হতে যায়, মানুষ সবাইকে পাবো না, একজন একজন করে আমার টিম কানেক্ট করবে আপনাদের সঙ্গে। আপনারা কেউ উকিল আছেন, মানুষ জানেই না কোন ব্যাপারে কি করতে হয়, কোথায় অ্যাপ্লিকেশন করতে হয়, মানুষকে জানিয়ে দিন না, অনেক উপকার হবে। কোনো না কোনোভাবে তো আপনি হেল্প করতে পারবেন দেশের। সবাই সব ফিল্ডে পারবে না, কিন্তু প্রত্যেকে কোনো না কোনো ফিল্ডে পারবে। তো
আমার একটা আলাদা নাম্বার আমি করে দিচ্ছি, যে নাম্বারে আমার টিম আপনাদেরকে রিচ আউট করবে বা আপনারা আমার টিমকে রিচ আউট করতে পারেন যে আমি এই ব্যাপারটাই জানি, এটা আমার পেশা, এটা আমার এত বয়স, এই ব্যাপারটায় আমি কিছু হেল্প করতে পারি। যদি কলকাতার মধ্যে আসা আপনার সম্ভব হয়, আমাদের অফিসে এসে আপনাকে নিয়ে একটা ইন্টারভিউ হবে, পডকাস্ট হবে। আরে লোকে কি বলবে, ভালো করে কি বলতে পারবো? যা বলতে পারবেন তাতেই হবে। কাঠবিড়ালির ভূমিকা পালন করুন। যারা দূরে থাকেন তাদেরকে অনলাইনে কোনোভাবে আমরা কানেক্ট করে নেবো, জুমের মাধ্যমে। কিছু তো বলুন। যার সমালোচনা করার সে করবে। স্কিল বাংলায় ওরকম লোকজন নেই। স্কিল বাংলায় যারা আছে তারা পজিটিভ মাইন্ডসেটের মানুষজন। আর তার জন্য আপনারা আগে আরাত্তাই মেসেঞ্জার অ্যাপ, এটা গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করুন আজকেই, এখনই নিজের ফোনে। ডান দিকে ওপরে 3টে ডট আছে, ওখানে ক্লিক করুন, চ্যানেল অপশন পাবেন, চ্যানেল অপশনে যান। এক্সপ্লোর চ্যানেল অপশন পাবেন, ওখানে যান। ক্যাটাগরির মধ্যে এডুকেশন চুজ করুন, দেন সার্চ বক্সে সার্চ করুন, এটা আমার আরাত্তাই চ্যানেলের নাম। আরাত্তাই চ্যানেল মানে গ্রুপ একটা, হোয়াটসঅ্যাপের মতো। এই বানানেই সার্চ করবেন, শুভদীপ স্পেস দিয়ে স্যার, স্পেস দিয়ে স্কিল, স্পেস দিয়ে বাংলা, ও শুভদীপ লিখলেই চলে আসবে আমার আরাত্তাই গ্রুপ। ওখানে জয়েন করুন। আরাত্তাই গ্রুপে আমি বলে দেব যে কিভাবে আমরা একে একে আপনাদেরকে এই চ্যানেলে নিয়ে আসবো, পডকাস্টে অংশ নেব, এবং কিছু গ্রাউন্ড ওয়ার্কেরও আমার প্ল্যান রয়েছে আপনাদেরকে সঙ্গে নিয়ে। একে একে হোক, আগে আরাত্তাই গ্রুপে জয়েন করে যান। এবং আমি রিকোয়েস্ট করব আপনাদের প্রত্যেককে, আজকের ভিডিওর কমেন্ট সেকশনে একটু লিখবেন আপনার নাম, কোন জায়গায় আপনার বাড়ি, আপনার বয়স, এবং কি পেশা। যদি অবসরপ্রাপ্ত হন তাহলে কি পেশা ছিল। এবং আমরা আস্তে আস্তে আজকের কমেন্ট সেকশন থেকেই নাম, বাড়ি, বয়স, পেশা শুরু করব। 2-3 সপ্তাহের মধ্যে আমাদের পডকাস্ট সিরিজ। ভালো থাকবেন সকলে।